আড়াই অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে শিশু কিশোরদের দিকে, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসবেন নির্বাচন কমিশন। আগামী সপ্তাহ থেকে কমবে গ্যাস সংকট, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। শাপলা হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। আজকের আলোচনার শিরোনাম আমরা ঠিক করেছি শিশু কিশোররাই বাংলাদেশ। এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে সরাসরি দুজন অতিথি আছেন। আমি পরিচয় করাতে চাই, আমার সঙ্গে আছেন রাশেদুল হক, বার্তা প্রধান, মোহনা টেলিভিশন। আছেন অধ্যাপক ডক্টর হাসনাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনাকে দিয়ে শুরু করি। আজকে আমাদের শিরোনাম শিশু কিশোররাই বাংলাদেশ। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অনুষ্ঠানে তিনি কথাই বলেছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে শিশু কিশোরদের দিকে। এই শিশু কিশোরদের বিকাশে আসলে আমরা তাদের যে সুবিধা বিভিন্ন ধরনের সেগুলো আসলে আমরা কতটা নিশ্চিত করতে পারছি, যেখানে তরুণদের হাত ধরে আমরা দেখেছি যে 24-এর মতো একটি গণ অভ্যুত্থান তরুণদের হাত ধরেই কিন্তু সূচনাটি হয়েছিল। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ আলোচক এবং এই মুহূর্তে যারা দেশ টেলিভিশনের এই শোটি দেখছেন তাদের সবাইকে। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করার পরে অনেক চমক দেখাচ্ছেন তো একের পর এক। উনি যথার্থই বলেছেন, কারণ এই তরুণদের হাত ধরে আমরা ভাষা পেয়েছি, 52 ভাষা আন্দোলন বলেন। এই তরুণদের হাত ধরে আমরা 69-এর অভ্যুত্থানে জিতেছি। এই তরুণদের হাত ধরে 71 সনে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই তরুণদের হাত ধরে আমরা কিন্তু স্বৈরাচার বিরোধী এরশাদকে হটিয়েছি এবং এই তরুণদের হাত ধরেই আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আজকে ক্ষমতায়। এই তরুণরা আগামী দিনে নেতৃত্ব দেবে, এটাই স্বাভাবিক। তরুণদের জন্য কিন্তু আমাদেরকে পথ ছাড়তে হবে। আমি আজকে ভাইস চ্যান্সেলর, আমাকে কিন্তু আগামী 2 বছর পরে ছেড়ে দিতে হবে। তরুণদেরকে ওয়েলকাম করতে হবে এই পথে যাওয়ার জন্য। এই যে উপলব্ধিটা, গত 18 বছর আমরা দেখতাম যে আমরা যেন কেউ ক্ষমতা ছাড়বো না, আমরা যেন কেউ ক্ষমতা থেকে যাব না, আমরা যেন ওই জায়গায় আঁকড়িয়ে ধরে থাকবো। সেই জায়গায় যে মাননীয় প্রধানমন্ত্রী একটা অসাধারণ কথা বলেছেন, এই তরুণদের দিকে তাকিয়েছে আগামীর ভবিষ্যৎ। তরুণরাই আমাদের। এখন প্রশ্ন হলো, এই তরুণদেরকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে গড়ে তোলার জন্য আমাদের প্রস্তুতি কতটুকু, সেটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা যখন ক্লাসরুমে লেখাপড়া করেছি বা আমি যখন 96-এ প্রথম শিক্ষক হিসেবে যোগদান করেছি, তখন প্রথম দিনের শিক্ষক হিসেবে আমি গেছি চক ডাস্টার নিয়ে ক্লাসে। তারপরে এটা আস্তে আস্তে এটা মাল্টিমিডিয়া হলো, তারপরে এটা নিয়ে ওভারহেড প্রজেক্টর হলো, তারপরে আজকে কিন্তু হোয়াইট বোর্ড হলো। আজকে কিন্তু আমরা স্মার্ট বোর্ডে ক্লাস নিতে অভ্যস্ত। আমরা আজকে এআইয়ের যুগে প্রবেশ করেছি, আমরা আজকে ডেটা সায়েন্সের যুগে প্রবেশ করেছি। আমরা চতুর্থ বিপ্লব শেষ, পঞ্চম বিপ্লব আমাদের দরজায় কড়া নড়ছে। তাহলে এই তরুণ প্রজন্ম, যাদেরকে আগামীর ভবিষ্যৎ আমরা বলছি বা প্রকৃত অর্থেই তারা ভবিষ্যৎ, প্রধানমন্ত্রী যথার্থভাবে অ্যাড্রেস করেছেন, সেই তরুণ প্রজন্ম যেখান থেকে তৈরি হয়, সেই প্রাথমিক বিদ্যালয়ের অবস্থাগুলো কি আমরা কি একবার ভেবে দেখেছি? আমি অনুরোধ করব যারা সরকারের নীতি নির্ধারক আছেন, অন্তত একবার যেন এই ভবিষ্যৎ যাদের হাতে আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি ছেড়ে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে এবং এই তরুণরাই কেউ আমার মতো ভাইস চ্যান্সেলর হবে, আপনার মতো এখানে হোস্টিং করবে, আমার ভাইয়ের মতো সাংবাদিক হবে, মাননীয় প্রধানমন্ত্রীর মতো আরেকজন প্রধানমন্ত্রী হবেন, বা একজন চিকিৎসক হবেন, একজন ডাক্তার হবেন, একজন প্রকৌশলী হবেন। তাদেরকে তৈরি করার জন্য আমার গ্রামগঞ্জে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে স্কুল থেকে আমরা আজকে এই জায়গায়, সেই স্কুলগুলো কতটুকু প্রস্তুত আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার বা আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য কতটুকু? আপনি যদি প্রাইমারি স্কুলে যান, অধিকাংশ, এটা উনি বলেছেন একটা খেলার মাঠে নতুন কুড়ি খেলা যে পুরস্কার, সেই জায়গাতে অসাধারণ উদ্যোগ। আমাদের খেলার মাঠগুলো দখল হয়ে গেছে, খেলা হয় না। আমাদের অধিকাংশ খেলার মাঠ দখল হয়ে গেছে, ভবন তৈরি হয়েছে, মার্কেট তৈরি হয়েছে গভর্নিং বডির নামে। এই স্কুলগুলোতে মাঠ ফিরিয়ে দিতে হবে। আমরা স্কুল করছি, স্কুলের সামনে ছেলে মেয়েদের যে মানসিক বিকাশের জন্য বা শারীরিক বিকাশের জন্য যে খেলাধুলার করার কথা, সেই সুযোগটাই অনেকাংশে সীমিত হয়ে গেছে। আমাদের শহর অঞ্চলে যে মাঠগুলো থাকতো, দেখেন স্কুলে, আপনার কথা যা মনে আছে কিনা আমি জানি না, আমাদের কিন্তু কালচারাল উইক হতো, সারা সপ্তাহ ধরে সেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো, তারপরে সেখানে নাট্য উৎসব হতো, তারপরে সেখানে গান বাজনা হতো, আরও ধর্মীয় যে সমস্ত হামনাত এগুলো হতো। এখন সেগুলো কিন্তু কমে আসছে, যার কারণে বিকাশের পরিবর্তে সেই জায়গাগুলো দখল করেছে আমার মোবাইল ফোন, সেই জায়গাগুলো দখল করেছে মাদক, সেই জায়গাগুলো দখল করেছে অন্য রকমের বিষয়গুলো। তা আমি সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী এটা মিন করেছেন। আমি অনুরোধ করতে চাই, ওনার একটা বিখ্যাত স্লোগান যে এডুকেশন উইথ হ্যাপিনেস। এই এডুকেশন উইথ হ্যাপিনেস এর মধ্য দিয়ে দক্ষ মানব সম্পদ তৈরি করার বা দক্ষ নেতৃত্ব তৈরি করার যে একটি যাত্রা, সেই যাত্রা
তখনই শতভাগ সফল হবে যখন আমার গ্রামের প্রাথমিক স্কুলের খেলার মাঠগুলোতে খেলা ফিরে আসবে, আমার গ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমার স্মার্ট বোর্ডে ক্লাস হবে, ওই চক ডাস্টারে ক্লাস হবেন না। কারণ এই ছেলে যদি আপনি চক ডাস্টার দিয়ে এখনো যদি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে যাদেরকে নেতৃত্বের জায়গায় আমরা কল্পনা করছি, ভাবছি, যাদের হাতে দিয়ে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, তাদেরকে যদি আপনি এআই এর সাথে পরিচিত করতে না পারেন, ডেটা সায়েন্সের সাথে পরিচিত করতে না পারেন, রোবোটিক সায়েন্সের সাথে পরিচিত না করেন, এক ক্লিকে যদি আপনি বিশ্ব ঘুরে নিয়ে এসে দেখাতে না পারেন, তাহলে তাদেরকে দিয়ে আর যাই হোক এই চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা বা পঞ্চম শিল্প বিপ্লব মোকাবেলা বা এই যে বিজ্ঞানের যে নতুন নতুন উদ্ভাবনী যে প্রযুক্তি যেগুলো আসছে তার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার যে দক্ষতা, সেই দক্ষতাগুলো কিন্তু অর্জন করবে তার গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে, গ্রামের স্কুল থেকে, গ্রামের কলেজ থেকে। আমার মনে হয় যে সেই জায়গাতে আমাদের একটু অ্যাড্রেস করা দরকার যে ক্লাসরুমটা সেই ক্লাসরুমটা যেন ছাত্ররা এই যে 5 ঘন্টা 6 ঘন্টা যে স্কুলে থাকে বা 4 ঘন্টা থাকে, এরা যেন হ্যাপিনেসের সাথে থাকে। প্রচণ্ড গরম, টিনের ঘর অধিকাংশ জায়গায়, যদিও অনেক বিদ্যালয় ভালো বিদ্যালয় আছে, কিন্তু যেগুলো এখনো সেই মানের হয়নি সেগুলোকে খুঁজে বের করে আমার সেই সন্তানরা, যে গরিব কৃষকের সন্তান এখনো যারা আমাদেরকে খাদ্য দেয়, সকালবেলা সবজি দেয়, আমাদেরকে দুধ দেয়, মাংস দেয়, সেই কৃষকের সন্তানরা যারা আগামী দিনের নেতৃত্ব নেওয়ার কথা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, আমি গ্রামের একজন সন্তান হিসেবে আমি সাধুবাদ জানাতে চাই। আমি অনুরোধ করতে চাই যে গ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা স্কুলের প্রান্তিক লেভেলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখান থেকে প্রকৃত নেতৃত্ব বিকশিত হয়ে আসবে অনেকগুলো সন্তানরা, তারা যেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে, তারা যেন আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ক্লাসরুম যেন পায়, তাদের যেন লাইব্রেরি থাকে, সেই লাইব্রেরিতে যেন আধুনিক লেখাপড়া পাঠ এবং পঠনের উপকরণগুলো থাকে, যেগুলোর মধ্য দিয়ে আমার সন্তানরা এই আধুনিক প্রযুক্তির সাথে নিজেকে অ্যালাইন করে যোগ্য হিসাবে নেতৃত্ব দেওয়ার, চিকিৎসক হওয়ার বা প্রযুক্তিবিদ হওয়ার জন্য নিজেদেরকে তৈরি করতে পারে। সেই জায়গায় যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে সেটাই বোধহয় হবে এই যে তরুণ যাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী আগামীর কথা বলেছেন, সেই আগামীর বাংলাদেশটা হবে অত্যন্ত একটা স্মার্ট বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। সেই জায়গায় আমরা কাজ করতে হবে, এটাই বোধহয় সবচেয়ে বড় প্রত্যাশা আজকের দিনে। ধন্যবাদ। আমি জনাব রাশেদুল হক আপনার কাছে আসি যে শিশু কিশোরদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে। শিশু কিশোরদের যে বিকাশ, সেই বিকাশ আসলে বাধা কোথায় কোথায় দেখেন এই মুহূর্তে এসে, এবং কি কি সুবিধা নিশ্চিত করা উচিত বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার যে সহ আলোচক আছেন আমাদের বিসি মহোদয় এবং আপনার টেলিভিশন মানে দেশ টিভির যারা শ্রোতা দর্শক আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার একটা কথা বলছেন, আজকের যে পয়েন্ট, একটা চমৎকার পয়েন্ট মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়ে আলোকপাত করেছেন। আপনি দেখেন এই যে শিশু কিশোর যারা আগামী দিনের ভবিষ্যৎ, সেই শিশু কিশোরদের ভবিষ্যৎ কিন্তু বিগত 17 বছর এদেরকে নষ্ট করে দেওয়া হয়েছে, শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে যে শিশু কিশোররা আছেন, আজকে যারা যুবক, তাদের মানে 20 ভাগের মতো শতকরা যে তারা বিভিন্ন মাদকে আসক্ত, মদ, গাঁজা, হিরোইন বা অন্যান্য ইয়াবা বিভিন্ন কিছুতে আক্রান্ত হচ্ছে। তো এই সরকার ক্ষমতা গ্রহণের পর ওনারা কিন্তু অনেকগুলো ভালো উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে এই প্রাইমারি থেকে একেবারে ডিগ্রি লেভেল পর্যন্ত যে তারা যে শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে যে আয়োজন করছেন, সেই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা বিষয় দেখেন, 300 জনকে এই নতুন করে ফোর্স এর নামে 300 জনকে প্রতি মাসে 1 লাখ টাকা করে দিচ্ছেন সরকারের পক্ষ থেকে খেলোয়াড়কে। তারা খেলোয়াড় তৈরি করতেছেন, আপনি ক্রিকেট হোক, ফুটবল হোক, এগুলো কিন্তু আমাদের দেশ থেকে একবারে হারিয়ে গিয়েছিল। আপনি দেখেন আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম তখন আবাহনী, মোহামেডান বা বিভিন্ন ধরনের ক্লাব কেন্দ্রিক খেলা হতো ঢাকা শহরে বিভিন্ন ক্লাবে। আমরা দেখতাম কি পরিমাণ উৎসাহ হয় যে এই বিশ্বকাপ যেরকম আমরা এখন দেখছি যে মানুষের মধ্যে যেরকম একটা আনন্দ বা খোরাক দিয়েছে এই বিশ্বকাপটা, এটা একটা সময় বাংলাদেশে কিন্তু ঘরে ঘরে এই আনন্দটা ছিল। ফুটবলের বলেন, তারপর আপনার অন্যান্য খেলাধুলা। আমরা ছোট সময় স্কুল ছুটি হলে যাইতাম দাঁড়িয়াবাধা খেলতে, আমরা যাইতাম মনে করেন গুল্লা খেলতে, এইসব খেলা গ্রামে প্রচলিত ছিল, ফুটবল খেলতে। এগুলো কিন্তু গ্রাম থেকে বা শহর থেকে হারিয়ে গেছে। উনি একটু বেশি মধ্যে একটা কথা বলছেন যে আমাদের এখন মাঠের খুব সংকট। ঢাকা শহরে তো মাঠ বলতে নেই, যে মাঠগুলো ছিল
দখলদাররা সেগুলো দখল করে নিয়েছে। গ্রামেও কিন্তু এখন এই বিভিন্ন মাঠ বা খোলা জায়গা এইগুলা কিন্তু এরকম দখলবাজরা অনেক দখল করে নিয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন এই সরকার ক্ষমতা আসার পরে, আমি মনে করি যে আগামী দিনে যারা এই আজকে শিশু কিশোর বা যুবক আছেন, তাদেরকে মাদক থেকে, তাদেরকে বিভিন্ন নেশা জাতীয় জিনিস থেকে এদেরকে যদি রোধ করে পড়ার টেবিলে বসানো যায়, খেলাধুলায় মনোযোগী করানো যায়, তাইলে কিন্তু অনেক উপকার হবে, দেশের জন্য উপকার হবে, দেশ এগিয়ে যাবে। আপনারা দেখেন এই দেশটা, আমাদের দেশটা তিন দিকে তো মানে একদিকে সমুদ্র, তিন দিকে ভারত অথবা একটু অংশ আছে মিয়ানমার। এই দুইটা দেশ থেকে কি পরিমাণ মাদক আসে, আপনি মিয়ানমার থেকে কি পরিমাণ ইয়াবা আসতেছে, আমাদের যুব সমাজকে একেবারে ধ্বংস করে ফেলেছে। এর আগে ফেন্সি ডিল আসতো আপনার, আমাদের সময়ে দেখতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রী বা বিভিন্ন জায়গার মেধাবী স্টুডেন্টদের ফেন্সি ডিলের কারণে নষ্ট হয়ে যেত, এরা অনেক মেধা নষ্ট হয়ে যেত। তো এখন কিন্তু সেটার পরিবর্তন হয়ে ওই মিয়ানমার থেকে ইয়াবা আসতেছে, যুব সমাজকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, তাইলে এইসব ক্ষেত্র থেকে যদি মানুষ বের হতে পারে, খেলাধুলায় উৎসাহিত হতে পারে। আপনি দেখেন নতুন করে জিয়া রহমান শুরু করেছিলেন গানের অনুষ্ঠান বিটিভিতে, নতুন করে দিয়ে শুরু। আমাদের কিন্তু অনেক প্রতিভাবান শিল্পী কিন্তু নতুন করির মাধ্যমে আমরা বের হয়ে আসছিল, এবং বাংলাদেশে তারা বা দেশে বিদেশে এরা অনেক ভূমিকা রাখছেন আমাদের সাংস্কৃতিক অঙ্গনে। আপনার ধরেন কনক চাপা বলেন বা আরো যারা আছে, আমাদের বেবি নাজনীন বলেন, এরকম অনেক শিল্পী কিন্তু নতুন করির মাধ্যমে বেরিয়ে আসছে। এখন যে উদ্যোগগুলো মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, আমি মনে করি যে আগামী দিনের জন্য, আগামী দিনের বাংলাদেশের জন্য অত্যন্ত চমৎকার উদ্যোগ। এই উদ্যোগগুলো যদি সফল হয়, তাহলে এই যে বিগত 70 বছর যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল, আমার এখানে একজন বিসি মহোদয় আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে প্রায় 600 থেকে 700 শিক্ষক নিয়োগ দিয়ে গেছেন দলীয় ক্যাডার, তাদের কোনো যোগ্যতা ছিল না। ফার্স্ট হওয়া ছেলেরা কিন্তু চাকরি পায় নাই। ছাত্রলীগ করা সেকেন্ড ক্লাস একটা ছেলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক নিয়োগ দিচ্ছেন, তারা কি শিক্ষা দিবেন আমাদের এই আধুনিক যুগে, এই কম্পিউটারের যুগে অথবা এই এআই এর যুগে? উনি যে বলছেন আমার বিসি মহোদয়, এই যুগে ওইসব মেধাহীন শিক্ষকরা কি পাঠদান করাবেন? এগুলো কিন্তু বিগত সরকার কিন্তু একদম শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। বারবার একই কথা বলতে হয় যে আপনার এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিগত সময়ে বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার জন্য দেশি বিদেশি একটা চক্রান্ত ছিল যে এই দেশের শিক্ষা যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে এই দেশের জাতিকে আর মানে দাবিয়ে রাখা যাবে, আগে এগিয়ে যেতে পারবে না। তো এটা পরিকল্পিতভাবে শিক্ষাকে ধ্বংস করছিল। মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে থেকে যে নির্বাসিত জীবনে ছিলেন, সেই সময়ে উনি এইগুলো পরিকল্পনা করছেন, কোন কোন ক্ষেত্রে আমরা ভালো কিছু করলে বা দেশটা এগিয়ে যাবে, এই ছোট কিশোরদের জন্য কি করতে হবে, কিশোরীদের জন্য কি করতে হবে, এই যুবকদের জন্য কি করতে হবে, এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য কি করতে হবে, এবং এই যে কলেজ পড়ুয়া যে শিক্ষার্থী দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পাঠদান করার ব্যবস্থা, এই যে কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যাবে, এবং কোন কোন সেক্টর, আপনি কৃষিতে বলেন অন্য সব সেক্টর কিভাবে কাজ করে, কৃষি কার্ড দিচ্ছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, হয়তো আলোচনা এইগুলো পরে আসবে। তো এই যে পরিকল্পনা, এই যে ওনার এই দীর্ঘ 15-16 বছর যে উনি বিদেশে ছিলেন, এই বিদেশে বসে থাকেননি, এর প্রমাণ হলো এই যে এই কাজগুলা আপনি দেখতেছেন যে একের পর এক যে মানে পজিটিভ বাংলাদেশ গড়ার জন্য যে কাজগুলো উনি এইগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করছেন। নিশ্চয়ই সেগুলোর প্রভাব আমরা দেখতে পারবো। আমি একটু বিরতিতে যাব, তবে তো আমি একটু প্রশ্ন রেখে যেতে চাই অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনার কাছে। আমরা যদি একটু পরিসংখ্যান বলি যে প্রাথমিকে দেশে 14.12% শিক্ষার্থী ঝরে পড়েন এবং মাধ্যমিকে সেটি 33% পর্যন্ত। বিশেষ করে গ্রামে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মধ্যে ঝরে পড়ার হারটা অনেক বেশি। তিনি বলছেন যে জনাব রাশিদুল হক বলছেন যে মাদক হচ্ছে শিশু কিশোরদের বিকাশের অন্যতম বাধা, বিশেষ করে তরুণদের ক্ষেত্রেও। আপনি আর কি কি বাধা দেখেন আসলে এই শিশু কিশোরদের বিকাশের ক্ষেত্রে? কারণ শিশুরাই আসলে দেশের ভবিষ্যৎ। আমি এই প্রশ্নটা আপনার কাছে রেখে যেতে চাই, একটু বিরতি যেতে চাই। প্রিয় দর্শক, আড়াই আঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিক নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।
আড়াইল অ্যাঙ্গেল চ্যালেঞ্জ করবার নিবেদিত দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি আমি। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, আপনার কাছে প্রশ্ন ছিল যে শিশু কিশোরদের বিকাশে তিনি বলছেন যে মাদক একটি অন্যতম বড় বাধা। আপনি আর কি কি বাধা দেখেন? আমি একটি পরিসংখ্যান বলছিলাম, প্রাথমিকে 14.12% শিক্ষার্থী ঝরে পড়ার হার, মাধ্যমিকে সেটি 33%। কেন ঝরে পড়ছে? দুইটি প্রশ্ন। না, এটা যদি আমরা দেখি, ঝরে পড়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে মাদকাসক্ত তো নতুন সংযুক্ত, তার আগে সবচেয়ে বড় সমস্যা হলো দারিদ্র্য। এখনো গ্রামাঞ্চলের অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তাদের কর্ম নেই, এটা একটা বড় সমস্যা। শিশুশ্রম একটা অন্যতম বড় সমস্যা। কারণ আপনি যদি এই অনিয়ন্ত্রিত যদি জন্ম হার যদি আমরা বলি, ছোট্ট একটি দেশ, এখন 18 কোটি মানুষ, এটাকে আমরা এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারিনি। না পারার কারণে এই দরিদ্র পরিবারের সন্তানরা যখন একটু বড় হয়ে যায়, তখন স্কুলের ব্যয় কিন্তু বর্তমানে খুব ব্যয়বহুল হয়ে গেছে। আপনি কাগজ, কলম, খাতা, বই পুস্তক, এগুলো কিন্তু অনেক দামি হয়ে গেছে এখন আর কি। এটা অনেক সময় পারে না, তখন একটু বড় হয়ে গেলেই তখন বাবা মারা, গ্রামে যেটা আমরা দেখি আর কি, তখন তাকে কাজে ঢুকিয়ে দেয়, বিভিন্ন কাজকাম যেগুলো আছে সেগুলোতে। এই শিশুশ্রম একটা বড় ধরনের সমস্যা। তারপরে যেটা হলো যে দেখেন যে বাল্য বিবাহ কিন্তু একটা বড় সমস্যা, যে আমাদের গ্রামে এখনও কিন্তু এই বাল্য বিবাহের প্রচলনটা ব্যাপকভাবে আছে, এবং এটা নারী শিক্ষার্থীর ক্ষেত্রে বেশি ভয়াবহ করে হয়, সেটা আমরা রোধ করতে পারিনি। তারপর আরেকটা হলো কি দেখেন, এই যে কোচিং নির্ভর শিক্ষা ব্যবস্থা। আমি কালকে একটা দেখছিলাম যে আজকে ইদানিংকালে শহর কেন্দ্রিক যে স্কুল কলেজ, এগুলোতে ক্লাসরুমে যে লেখাপড়া বা শ্রেণীকক্ষের যে লেখাপড়া, এটা খুব সীমিত হয়ে আসছে। বরং কোচিং কেন্দ্রিক যে লেখাপড়া, আমি যদি আবার বগুড়ার কথা বলি অথবা রাজশাহীর কথা যদি আমি বলি, যে শহরে আমি বসবাস করি, আপনি কোচিং পাড়া বলে একটা জায়গা আছে বগুড়ার জলেশ্বরী তোলায়, আপনি যদি বিকেলে যান তখন মনে হবে এটা একটা শিক্ষার্থীদের মেলা বসেছে এখানে। অথচ আপনি স্কুল কলেজে যান, অতটা কিন্তু আপনি ভিড় দেখতে পারবেন না যতটা জলেশ্বরী তোলার কোচিং পল্লীতে আপনি এই ভিড়টা দেখতে পারবেন। তাহলে এই যে কোচিং মুখিতা, এবং কোচিংটা কিন্তু ব্যয়বহুল, তে যারা নিম্ন মধ্যবিত্ত বা একেবারেই প্রান্তিক জনপদের মানুষ যাদের সীমিত হয়, তারা এটা কুলাতে পারছে না, এবং কুলাতে না পারে যখন প্রতিযোগিতায় টিকতে পারছে না, হতাশা তাদের মধ্যে আসছে, তারা সেখান থেকে ঝরে পড়ছে। এটা একটা বড় জায়গা। আরেকটা জায়গা হলো ওই যে মাননীয় শিক্ষামন্ত্রীর বিখ্যাত স্লোগান এডুকেশন উইথ হ্যাপিনেস। এখন পর্যন্ত শ্রেণীকক্ষগুলোকে শিক্ষার্থীদের আকর্ষণের জায়গা, বিনোদনের জায়গা বা শান্তির জায়গাকে আমরা পরিণত করতে পারিনি। এই জায়গাটা দখল করেছে আমাদের মোবাইল ফোন। অতএব মোবাইল আসক্তি, এই মোবাইল আসক্তি সন্তানদেরকে শ্রেণীকক্ষ থেকে দূরে রাখছে। আমাদের সময় কি হতো, 9টা বা 10টা বাজলে আমাদেরকে ঘরে রাখা যেত না, দৌড়াতাম ক্লাসে। আমাদের বিনোদন বলতেছিল ক্লাস, আমাদের বিনোদন বলতেছিল টিফিন আওয়ারে ফুটবল খেলা, মাঠে হই হুল্লার করা এবং দল বেঁধে চলে আসা, বা কালচারাল উইক বা নাট্য যে সপ্তাহগুলো ছিল সেগুলোর জন্য প্রস্তুতি নেওয়া, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিকে নিজেদেরকে বিনত রাখা। কিন্তু এখন ওই জায়গাগুলো দখল করেছে। ওই যে বলছিলাম যে রাজনৈতিক কারণে গত 18টি বছর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ দখল হয়ে গেছে। সেই মাঠে এখন হাট বসে, গরুর হাট, সেই মাঠে এখনো বাজার বসে। আমি নওগাঁতে থাকি, তো নওগাঁতে একটা জায়গা ছিল, আমি নাম বলবো না, একটা কলেজের গভর্নিং দেখতে গেলাম ভিজিট করতে। ওখানে দেখলাম একটা নির্দিষ্ট বারে সেই কলেজে শ্রেণী ক্লাস হয় না। আমি জিজ্ঞেস করলাম কেন, বলে এখানে হাট বার বসে, এখানে হাট হয়, এই জন্য ওই দিনে বন্ধ থাকে। এই যে ভয়াবহ একটা কথা, খেলার মাঠ যেখানে আমার সন্তানদের খেলাধুলা হওয়ার কথা এবং ক্লাসের সময় ক্লাস হওয়ার কথা, সেখানে হাট বসে। আমি জানি না এখন কি হয় সেখানে আর কি। তো এরকম অবস্থাগুলো। তারপরে এই যে ধরেন পরীক্ষা ভীতি এবং বইয়ের আধিক্য। আপনি ক্লাস 3-র একটা ছাত্র 10টা বই, আপনি কি চিন্তা করতে পারেন বিশ্বের অন্য কোথাও কি এরকম আছে? এরকম কিন্তু নেই। তো এতে ভীতিটা, পরীক্ষায় এত বেশি পরীক্ষা পদ্ধতি, সারা বিশ্বে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, আপনি সেই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে আমরা এখন পর্যন্ত যেতে পারিনি, অভ্যস্ত হতে পারিনি। সেগুলো আমাদের হওয়া দরকার, এবং আমাদের ফিনল্যান্ডের মডেলটাকে এখানে দেওয়া দরকার। বিশ্বের ফিনল্যান্ডের প্রাথমিক শিক্ষা সবচেয়ে বেশি, মানে যদি আপনি মর্যাদার কথা বলেন, মানের কথা বলেন, শিক্ষক নিয়োগের কথা, আমার ভাই বলছিলেন, দেখেন আমরা শিক্ষক নিয়োগ করলেই তো শুধু হবে না। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যে গ্রেডে চাকরি করেন, 30 বছর পরে তিনি একই পদ থেকে রিটায়ারমেন্টে যান। অথচ আপনি যদি বিশ্ববিদ্যালয়ে যদি মেধাবী শিক্ষার্থীদেরকে যদি আপনি তৈরি করতে চান, তাহলে আপনার তো এই ভিত্তিটা দরকার, ভিত্তিটা দরকার। সেই ভিত্তি যারা দেবেন, যে সমস্ত শিক্ষকরা 15 দিনের বেতন পেটের ভাত তাদের হয় না, তাদের মর্যাদার জায়গাটুকু কতটুকু আছে তাও আমি জানি না। অতএব এই বিষয়গুলো নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে আমরা যদি গুরুত্ব না দিই, প্রাথমিক শিক্ষায় যদি ছাত্র, আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান না কেন, ছোট বাচ্চাদের এক একটা স্কুল, এক একটা শ্রেণীকক্ষ, এক একটা বিনোদনের কেন্দ্র, তারা শিখছে
বিনোদনের মধ্য দিয়ে, তারা শিখছে আনন্দের মধ্য দিয়ে, তারা শিখছে মানে একটা চমৎকার পরিবেশের মধ্য দিয়ে। সেই পরিবেশ এখনো বাংলাদেশে আমরা কল্পনাই করতে পারি না, অথচ মানসম্মত শিক্ষা আমরা চাই, আমরা এগুলো করছি। অতএব আমি অনুরোধ করব সরকারকে বা মাননীয় প্রধানমন্ত্রী, উনি দীর্ঘদিন একটি উন্নত এডুকেশনাল সিটিতে উনি বসবাস করেছেন, উনি এগুলো সব জানেন, উনি সব জানেন। অতএব এখন শুধু আমাদের সিদ্ধান্ত গ্রহণ, উনি অ্যাড্রেসও করেছেন যথার্থ, এখন বাস্তবায়নের শিক্ষা যাওয়া। বাজেট বাড়িয়েছে। হ্যাঁ, বাজেট তো নিঃসন্দেহে আমি সাধুবাদ জানাই, এবার প্রথম 53 বছরে 2% করছে। এটা 2% একটা চলবে না, এটাকে 5-এ নিয়ে যেতে হবে বা অ্যাটলিস্ট 4-এ নিয়ে যেতে হবে। অতএব মূল জায়গাটি যেটা ফখরুল, আমি অনুরোধ করতে চাই, আমি আবেদন করতে চাই একজন শিক্ষক হিসেবে, যে আমার সন্তান, অধিকাংশ সন্তানরা যারা গ্রামে বসবাস করে, তারা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, তারা গ্রামের স্কুলের ছাত্র। সেই ক্লাসরুম, সেই স্কুল, প্রাইমারি স্কুলের ওয়াশরুমগুলা মানসম্মত কিনা আমরা কি একবার খোঁজ নিয়ে দেখেছি? যেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমার সন্তানকে শ্রেণীকক্ষে পাঠদান করে, তাদের কমফোর্টকে আমরা দেখেছি, বা ওই শ্রেণীকক্ষে ভালো মানের ফ্যান ঘোরে কিনা সেটা কি আমরা দেখেছি? এগুলো দেখা দরকার, এগুলো খোঁজ নেওয়া দরকার। শুধু সমালোচনা করব এটা ওটা না, আমি মনে করি সমালোচনার ঊর্ধ্বে উঠে মাননীয় প্রধানমন্ত্রী যে পজিটিভ গেস্টারটা দেখিয়েছেন, যে সমালোচনা নয় বরং কাজ করা, সেই কাজ করা থেকে আমি আহ্বান জানাতে যাব যে আমাদের প্রত্যেকটি বিদ্যালয়ের, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হাই স্কুল, কলেজ, এগুলো যেন এক একটি খুব চমৎকার পরিবেশ তৈরি করতে পারি, যেখানে সন্তানরা মোবাইল আসক্তির থেকে বের হয়ে এসে ওই শ্রেণীকক্ষের নতুন নতুন জ্ঞান শেখার জন্য, নতুন নতুন জ্ঞানের আবিষ্কার দেখার জন্য তারা সেখানে নিমগ্ন থাকবে, নিবিষ্ট থাকবে। এবং সেই পরিবেশ যদি নিশ্চিত না করতে পারি, তাহলে আগামী দিনে মেধাহীনদের বাংলাদেশ যদি হয়ে যায়, বা যদি অন্যদিকে আরেকটি সংকটের জায়গা আছে যে আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি না, বেকারত্ব তৈরি হচ্ছে। স্যার, কোনো অধিকাংশ মেধাবীরা যারা বুয়েট থেকে পাশ করছে, ডাক্তার ঢাকা মেডিকেল থেকে পাশ করছে, বা রাজশাহী থেকে পাশ করছে, রুয়েট, একটা নির্দিষ্ট শ্রেণী কিন্তু বিদেশে চলে যাচ্ছে, তারা আর ফিরে আসছে না। কেন ফিরে আসছে না? কর্মসংস্থান নেই, বা কর্মসংস্থান থাকলেও সেই মর্যাদার জায়গাটুকু নাই, বা বেতন আপ টু দ্য মার্ক নয়। অতএব তাদেরকে গবেষণার জন্য যাক, আমার আপত্তি নেই, কিন্তু তাদেরকে ফিরে আনার জন্য রাষ্ট্রীয় যে পৃষ্ঠপোষকতা, ফিরে নিয়ে এসে বাংলাদেশের উন্নয়নে কর্মক্ষম জনগোষ্ঠীকে ব্যবহার করার যে সক্ষমতা, সেটা তৈরি করতে হবে। দেখেন, আপনি যদি আপনি যদি দেখেন, স্যামসাং এর কথা বলেন, গুগলের কথা বলেন, আপনি যদি আরো বড় বড় যে সফটওয়্যার কোম্পানির কথা বলেন, বাংলাদেশিরা কিন্তু লিড করছে। বাংলাদেশিরা, তাহলে আমার সন্তানরা এই দেশে লেখাপড়া করে যখন বিশ্ব প্রযুক্তিতে লিড করছে, তখন ওই সন্তানদেরকে বাংলাদেশে নিয়ে এসে আমাদের এই প্রযুক্তিগুলোকে লিড করতে না পারার যে অক্ষমতাটুকু, সেই অক্ষমতার জায়গাটুকু আমাদের অ্যাড্রেস করতে হবে। এবং তার জন্য যা যা করা দরকার, একটি স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য, একটি আধুনিক বাংলাদেশ তৈরি করার জন্য, আমি মনে করি শিক্ষায় এই গ্রামের প্রান্তিক প্রাইমারি স্কুল, প্রান্তিক মাধ্যমিক স্কুল, নিম্ন মাধ্যমিক স্কুল, এগুলো প্রত্যেকটি জায়গাকে প্লেস অফ হ্যাপিনেসে পরিণত করার জন্য সরকারি উদ্যোগ খুবই জরুরি। ধন্যবাদ অধ্যাপক ডক্টর হাসনাত আলী। আমি জনাব রাশিদুল হক আপনার কাছেও আসি একই বিষয়ে, যে শিশু এবং কিশোরদের যে বিকাশ, সেই বিকাশের ক্ষেত্রে আসলে রাষ্ট্রের কি ভূমিকা থাকা উচিত, শিক্ষাঙ্গনের কি ভূমিকা, শিক্ষকদের কি ভূমিকা থাকা উচিত, আসলে আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে রাষ্ট্রের ভূমিকা থাকা উচিত। রাষ্ট্র যদি চায় যে এই শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে, আপনি আমার সহ আলোচক মাননীয় বিসি মহোদয় অনেক কথা বলছেন যে মেধা পাচার হয়ে যাচ্ছে আমাদের দেশে, মানে কাজের পরিবেশ নাই, মানে উপযুক্ত পরিবেশ নাই। আপনার বুয়েট থেকে একটা ছেলে পাশ করলো, বুয়েটের 70 থেকে 80% যারা পাশ করে ছেলে মেয়ে, এরা বিদেশে চলে যায়। আমার ছেলেও বুয়েটে পড়ে, তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। তো আমার যেটা অভিজ্ঞতা থেকে বলছি, যে আমি বুয়েটে এখন কিছু যোগাযোগ আছে, আসা যাওয়া আছে। তো বুয়েটের যারা বিগত দিনে শিক্ষার্থী ছিল, এদের মানে এক বেসে যদি 100 জন থাকে, 90 জনই কিন্তু আমেরিকা, লন্ডন বা বিভিন্ন অস্ট্রেলিয়া উন্নত দেশে কিন্তু চলে যায়। এই মেধাটা ধরে রাখতে হবে। এটা ধরে রাখতে হলে এদের কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে, এদের উপযুক্ত কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে। কাজের পরিবেশটা আসলে কিভাবে আপনার অনেক সুযোগ আছে বাংলাদেশে বসে, কিন্তু অনেক কাজ করা যায়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন। টেকনিক্যাল অনেক কাজ আছে, ঘরে বসে কিন্তু অনেক কাজ করা যায়, যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু এখন করে। মানে আমাদের দেশে যারা আছে অনেকে জব করে ঘরে বসে বসে মালয়েশিয়ায় কাজ করতে পারতেছে। মানে ইন্টারনেটের যুগ, বিভিন্নভাবে আইটির যুগ,
এরা কিন্তু কাজ করতে পারছে। আরেকটা বিষয় হলো আমি আপনার বলি যে পরিকল্পিতভাবে যদি জাতিকে ধ্বংস করার কোনো চক্রান্ত থাকে তাইলে কিন্তু জাতি এগিয়ে যায় না। আসলে কিন্তু আপনি যে শিশু কিশোরের কথা বলছেন, আপনার প্রাইমারি স্কুল থেকে যদি আপনি শুরু করেন, প্রাইমারি স্কুলে আমরা দেখতাম যে এই প্রাইমারি লেভেলে কিন্তু রাজনীতি ঢুকাই দিছিল। শিক্ষকরা, এই সরকারি চাকরি করে যে শিক্ষকরা, এরা রাজনীতিতে জড়ায় গেছে এবং তারা একটা রাজনীতির যখন জড়িয়ে যায়, একটা রাজনৈতিক দলের সদস্য হয়, তার স্কুলে যাওয়া লাগে না, নিয়মিত ক্লাস নেয় না, ছাত্রছাত্রীদের খোঁজ নেয় না, পড়লো কি পড়লো না সেটার কোনো খোঁজ খবর নেয় না। তারপর আপনার এই কয়জন ছাত্র আসলো, ধরেন একটা নিয়ম আছে, একটা প্রাইমারি স্কুলে এতজন ছাত্রের নিচে হইলে তাদের বেতন বন্ধ করে দেবে এবং গভর্নমেন্টের কিন্তু নিয়ম আছে। দেখা গেল যে একটা স্কুলে 10 জন, একটা ক্লাসে 10 জন 20 জন করে স্টুডেন্ট, আরো বাড়াবে বা গ্রামের লোকজনকে উৎসাহিত করবে সেই সুযোগও নাই। মানে তারা রাজনীতিকরণে বিভিন্নভাবে ব্যস্ত ছিল। আবার দেখেন উচ্চ মাধ্যমিক লেভেলে, আমি একটা হাই স্কুলেরও সভাপতি, আমি দেখলাম গ্রামে এখন যাওয়া পরে আর কি, স্কুলে যাওয়া পরে যে এই যে উনি বলছেন জোরে যায় যে শিশু কিশোর কিশোরী এরা হইলে মানে এই বিভিন্ন অভিভাবকরা চিন্তা করে যে মেয়েটাকে বিয়ে দিয়ে দেই, বাঁচা গেল। কিন্তু বাঁচা গেল না। কিন্তু ওনার যে এলাকা উত্তরাঞ্চলে আমি সাংবাদিক হিসাবে অনেক স্টাডি করে দেখছি, একটা মেয়েকে 12 বছর বা 15 বছরে বিয়ে দিলে যে শেষ তা কিন্তু না। বিয়ে দিল, সে অপরিপক্ষ মা হইল বা বাবা হইল, সে এই শিশু বয়সে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হইল। তারপর কি হইলো, বাপে কিন্তু ওই নাতিরে পালা লাগে, ওই মেয়েরে আবার চিকিৎসা করানো লাগে। তারপর দেখা গেল তার 5টা 6টা সন্তান হইলো, তারা অভাবে ভুগে এবং পুষ্টিহীনতায় ভুগে। তারপর মানে ভেজাল শেষ হয় না। কিন্তু তারা কিন্তু যেই উদ্দেশ্যে যে বিয়ে দিয়ে দিলাম ঝামেলা শেষ, সেটা কিন্তু হচ্ছে না। তো এটা যদি শিক্ষিত জাতি হিসাবে গড়ে তোলা যায়, তো আপনি দেখেন আমাদের দেশে যে গার্মেন্টস আছে, গার্মেন্টসে যেসব মেয়েরা কাজ করে তারা কিন্তু প্রচুর ইনকাম করে। এখন কিন্তু ওই গার্মেন্টসে কাজ করলে কিন্তু আগে এক সময় হয়তো 3,000 4,000 টাকা পাইতো, এখন কিন্তু 15,000 20,000 টাকা ইনকাম করে। আপনার কাজের লোক পাবেন না। তারা যদি একটু শিক্ষিত হয় এবং আমাদের যে অর্ডারগুলো এখন আসে, মানে আমরা বিদেশের চীন এবং ভারতের সাথে প্রতিযোগিতা করলে যে ধরনের শিক্ষিত এবং মার্জিত এবং ওই ধরনের টেকনিক্যাল এক্সপার্ট লোক যদি আমরা গড়ে তুলতে পারি, আমাদের গার্মেন্ট শিল্পে প্রচুর লোক খাটানো যায়। আমাদের কৃষি সেক্টর, আমাদের ধরেন কৃষকরা পরিকল্পিতভাবে কৃষি কাজ করা, গাভী পালন, তারপরে আপনার এই এখন যে আমাদের দেশে একটা নতুন হয়েছে, এখন কিন্তু আমাদের কুরবানি পশু বিদেশ থেকে আমদানি করতে হয় না। গ্রামে গ্রামে দেখবেন যে ফার্ম তৈরি করে তারা কিন্তু এই ফার্মের মাধ্যমে এই বেকার ছেলেরা এটা করে আপনার গরু পশু পালন করে তারা কিন্তু বেকারত্ব দূর করতেছে এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তারপর আছে মাছ চাষ। আমরা এখন এই নদী নালায় তো মাছ তেমন একটা নাই। আমরা ছোট সময় দেখতাম যে জেলেরা জাল নিয়ে গেছে, মানে একদম কি বলে আমাদের দেশে ডুলা বা খাড়ি বলে আর কি, ভরে মাছ নিয়ে আসছে। তো এখন সারাদিন তারা পরিশ্রম করে কিন্তু অল্প কয়েকটা মাছও পায় না। অর্থাৎ নদী নালা এইগুলা সব নষ্ট হয়ে গেছে, এই পানি নষ্ট হয়ে গেছে আপনার কীটনাশক বা বিভিন্ন কারণে, এখন আর মাছ নাই। তো এখন আমরা কৃত্রিম চাষের উপর নির্ভরশীল, মৎস্য চাষ, যেটা পুকুর এবং নদী নালা খাল বিলে। এই যে মাছ চাষ যদি না হইতো, আমরা কিন্তু এখন আমিষ বলতে কি জিনিস এটা পাইতাম না। তো একটা শিক্ষিত জাতি গড়ে, আমরা একটা শিক্ষিত যুবক যদি যে গ্রামে এই মাছ চাষ করে আপনার পশুপালন করে, তাহলে কিন্তু একটা ফার্ম তৈরি করে, তাহলে কিন্তু তার বেকারত্ব ঘুচে। এবং আরো অনেক কাজ আছে যেগুলো মনে করেন টেকনিক্যাল, যে আরো যারা শিক্ষিত বুয়েটের মেধাবী শিক্ষার্থী বা বিভিন্ন ডাক্তার ইঞ্জিনিয়ার যারা হবে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে ডাক্তারদের কথা বলতেছি, আমাদের কিন্তু বাংলাদেশে এখনো ডাক্তারের সংখ্যা অনেক কম জনসংখ্যার তুলনায়। আমাদের রোগী চলে যায় ইন্ডিয়াতে তো বা অন্য দেশে। তো আমাদের দেশে যদি ওরকম শিক্ষিত এবং অভিজ্ঞ ডাক্তার তৈরি করা যায়, তাহলে তো আমাদের এইখানে টাকা সাশ্রয় হয়। আমাদের ইঞ্জিনিয়াররা বাইরে পাচার হয়ে যাচ্ছে। আমাদের এই যে কম্পিউটার সায়েন্সে যেসব পড়াশোনা করে, তারা আপনার লেখাপড়া করে দেখা যায় আমেরিকায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারে আমাদের দেশের লোক নেতৃত্ব দিচ্ছে। এটা যদি আমাদের দেশে এই ছেলেটা যদি কাজ করতো, আমাদের দেশে প্রযুক্তি আগায় যেত।
তো আমরা কিন্তু নানাভাবে পরিকল্পিতভাবে যদি জাতিটাকে গড়ে তোলা যায়, এবং আমি মনে করি বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান অত্যন্ত নিখুঁতভাবে, ওনার ফ্যামিলিও কিন্তু অনেক শিক্ষিত, মানে ওনার যে সন্তান এবং ওনার ওয়াইফ, ওনারাও কিন্তু শুধু উনি যে বসে বসে কাজ করছেন, সবাই মিলে ওই লন্ডনে থেকে ওনারা অনেক অভিজ্ঞতা নিয়ে আসছেন। এই অভিজ্ঞতা যদি কাজে লাগায় আমাদের দেশে এবং ওনারা যদি বাস্তবায়ন করতে পারে আমাদের এই সরকারের মাধ্যমে, তাইলে কিন্তু আমরা যেই ঘাটতিটা আছে বিগত দিনে 17 বছরে যে দুঃশাসন, অপশাসন, গুম খুন এর মাধ্যমে যে সরকার যেভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছিল, সেটাকে গড়া সম্ভব। নতুন করে একটা নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ কিন্তু তারেক রহমানের নেতৃত্বে উপহার দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমরা এই আলোচনা আবারও ফিরতে চাই একটি বিরতি থেকে এসে। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিকে নিচ্ছে আরো একটি বিরতি। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আড়াই অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি আমি, অধ্যাপক ডক্টর হাসনাত আলী। আপনার কাছে আসি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তরুণ উদ্যোক্তাদের অর্থ সহায়তার কথা বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন দেশ গড়ার দায়িত্ব তরুণ প্রজন্মের, এবং যুব ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে প্রতিটি উপজেলা এবং স্কুলে খেলার মাঠ করে দেবেন। এই যে খেলার মাঠের বিষয় আপনিও বলছেন যে কেন এরকম সংকট, আর একই সঙ্গে আসলে এই তরুণ যারা রয়েছেন তারা যখন পড়াশোনা করে বের হবেন তাদের কর্মসংস্থানও জরুরি। শেষ কথা কি বলবেন? না দেখেন, কর্মসংস্থান তো সৃষ্টি করতেই হবে। তবে দেখেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যতটা না উদ্যোক্তা তৈরি করতে সহায়ক, তার চেয়ে বেশি হলো যে আমরা তৈরি করছি চাকরি প্রার্থী। কিন্তু শিক্ষা তো এমন হওয়ার কথা ছিল যে চাকরি করবে না, বরং চাকরি সৃষ্টি হয় এরকম পেশায় নিজেদেরকে আত্মনিয়োগ করবে, উদ্যোক্তা তৈরি। হ্যাঁ, এখন আমাদের দেশের সমস্যাটা কোন জায়গায় থাকে না, 14% রেট অফ ইন্টারেস্টে আপনি ব্যবসা করে সেই টাকা ব্যাংকে শোধ করবেন, এটা তো অ্যাবসার্ড। অতএব এই জায়গাতে নারী উদ্যোক্তা যারা বা তরুণ উদ্যোক্তাদের একটা বয়স লিমিট করে যদি বলা যায় যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এই সমস্ত তরুণদেরকে যারা চাকরি খুঁজবে না বরং চাকরি তৈরি করবে, এদের জন্য যদি স্পেশাল স্কিম তৈরি করা যায়, যে একদম ব্যাংক রেটে বা একটা সাবসিডাইজ রেটে, যদি যারা চাকরি করবে না কিন্তু ব্যবসা করবে তাদেরকে যদি মর্গেজ নিয়ে তাদের যদি নেওয়ার কোনো সুযোগ থাকে বা অন্য কোনো উপায় নির্ধারণ করে এই কর্মসংস্থান সৃষ্টি করার জন্য, উদ্যোক্তা তৈরি করার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। এক্ষেত্রে আমাদের এই যে আইটি পার্ক যেগুলো করা হয়েছিল বিগত দিনে যে আইটি পার্কগুলো করা হয়েছিল সেগুলো অনেকগুলো এখন পরিত্যক্ত অবস্থায়। যশোরে তো সেখানে বিয়ের অনুষ্ঠান হয়, যশোরের আইটি পার্কগুলো। অতএব এই আইটি পার্কগুলোকে আইটি হাবে পরিণত করে ওখান থেকে যে আইটি বেস যে সমস্ত আত্মকর্মসংস্থান যেগুলো তৈরি করা দরকার, সেখানে যদি প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে যদি মানে কি বলবো, দক্ষতা তৈরি করে, বরং তারা যদি তাদের নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে। বাজার কিন্তু হিউজ বাজার আইটি বাজারে, যারা আমার সন্তানরা কাজ করছে, এবং এই আইটি ভিলেজগুলোকে আরও দক্ষতা করে আরও আধুনিক প্রযুক্তির সাথে অ্যালাইন করে যদি আমরা ট্রেনিংয়ের মাধ্যমে যারা সদ্য গ্র্যাজুয়েট যারা তাদেরকে এই মানে কি বলে বৃত্তিমূলক প্রশিক্ষণের মধ্য দিয়ে যদি আমরা কর্মসংস্থানের দিকে এই যুব সমাজটাকে যদি ডাইভার্ট করতে পারি, তাহলে একদিকে হবে মাদকাসক্ত থেকে আমরা এই যুব সমাজকে রক্ষা করতে পারবো, 2 নম্বর যেটা হলো চাকরি না খুঁজে তারা নিজেরা চাকরি তৈরি করার জন্য চেষ্টা করবে। দেখেন, আমাদের তো গত 18 বছর বা 20 বছরের 3 দশকে অর্থনীতিটা তো একটা হসপস রকমের একটা অবস্থা। ব্যাংকগুলো লুট হয়ে গেছে, রুগ্ন ব্যাংকে পরিণত হয়ে গেছে, ব্যাংকগুলো লোন দিতে পারে না, এরকম একটি অবস্থায় মানুষের আস্থার সংকট সেখানে তৈরি হয়েছে। আর একটা জিনিস মনে করতে হবে, সবাইকে মাস্টার ডিগ্রি পাস করার তো দরকার নেই। আমরা কেন সবাইকে মাস্টার ডিগ্রি দিতে যাচ্ছি? সবার পিএইচডির দরকার নেই, কেন সবাইকে পিএইচডি দিতে যাচ্ছি? বরং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপ্লোমা কোর্স ইন্ট্রোডিউস করা দরকার। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কয়েকদিন আগে বলছে, আমরাও চেষ্টা করছি নওগাঁ বিশ্ববিদ্যালয়ে যে আমাদের ইনস্টিটিউটের মধ্য দিয়ে কিছু ডিপ্লোমা কোর্স চালু করা। ধরেন এই মোবাইল টেকনোলজি, এটা তো একটা বড় ধরনের একটা মার্কেট, যে প্রত্যেকটা মানুষের হাতে একাধিক মোবাইল ফোন আছে। তাহলে এই প্রযুক্তি যদি কেউ জানে, এখান থেকে সে আত্মকর্মসংস্থান তৈরি করতে পারে। আমাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, আমাদের হাসপাতালগুলো, যে ছোট ছোট হাসপাতাল ক্লিনিকগুলো, সেখানে আমাদের হেলথ টেকনোলজির দরকার। আমাদের আইসিইউ আছে, আইসিইউ চালানোর মতো অপারেটর নাই, সিসিইউ আছে, অপারেটর নাই, ইনজেকশন দেওয়া, প্যাথোলজিক্যাল টেকনোলজিস, এগুলো প্রচুর হিউজ ডিমান্ড আছে। আমরা এগুলোর দিকে কনসেন্ট্রেট করছি না বিশ্ববিদ্যালয়গুলো। আমাদের নার্স,
সারা বিশ্বে নার্সের ডিমান্ড আছে, কিন্তু আমরা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে কি এই নার্সিং ইনস্টিটিউটের মধ্য দিয়ে বিএসসি কোয়ালিফাইড নার্স তৈরি করার কোনো উদ্যোগ? আমরা চেষ্টা করছি যে আমরা নওগাঁ বিশ্ববিদ্যালয়ে একটা নার্সিং ইনস্টিটিউট আমরা করব এবং সেখান থেকে আমরা দক্ষ নার্স তৈরি করে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি যে উন্নত বিশ্বে যে নার্সের যে একটা বিশাল বড় বাজার আছে সেই বাজারগুলো আমাদের ধরবো। সবচেয়ে বড় কথা একটা কথা আমরা বলি যে আমাদের বাজার যেটা মানে এই যে বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে যে গ্রাজুয়েটগুলো তৈরি হচ্ছে এটা তো আমাদের পণ্য প্রোডাক্ট, এই প্রোডাক্টটা মানুষ কেনে, কারা কেনে? ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কেনে। কিন্তু মজার ঘটনা যে এখন পর্যন্ত বাংলাদেশে এই একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট এদের মধ্যে কিন্তু সমন্বয় সাধন করে যে আমার কি পণ্যটা দরকার, যেমন বাংলাদেশের বহু কোম্পানি চায়নাতে যায় যে বলে আমি এই পণ্যটা তৈরি করে নেব, ওরা তখন পণ্যটা তৈরি করে দেয়, কিন্তু আমার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আমার বিশ্ববিদ্যালয়ে যায় না যে আমার কি গ্রাজুয়েট দরকার। যদি এটা অ্যালাইন করতে পারতাম আমরা তাহলে কিন্তু বাংলাদেশে এত বেকারত্ব নাও হতে পারতো। ধন্যবাদ জনাব রাশিদুল হক। আমার হাতে একেবারে সময় কম। আমরা আসলে কর্মমুখী শিক্ষার কথা দীর্ঘদিন ধরে বলে আসছি, কিন্তু সেদিকে আমরা আসলে কতটা এখন পর্যন্ত নজর দিতে পারছি? 2 মিনিটে যদি বলেন। আমরা আসলে কর্মমুখী শিক্ষা যেটা বলছেন যে আসলে এই আমাদের যে প্রযুক্তি, আমরা যদি প্রযুক্তিটা মানে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ তৈরি করতে পারি, ধরেন আপনার এখন আইটি বা ওই যে কথাটা বলছেন যে বিভিন্ন আইটি পার্ক এখন কি হয়েছে আপনার বিয়ের আয়োজনের বা একটা ইয়ের মানে বিনোদন কেন্দ্র বানাইছে, কমিউনিটি সেন্টার। তো এই যে জিনিসগুলো আসলে কিন্তু পরিকল্পিতভাবে এগুলো করা হয়নি, লুটপাটের জন্য করা হয়েছে। আমার গাজীপুরে একটা আছে আইটি পার্ক, এই আপনার কালিয়াকুড়ে, সেগুলো কিন্তু পরিকল্পিতভাবে করা হয়নি। দক্ষ জনশক্তি মানে জনসংখ্যাকে যদি দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা যায় তাইলে দেশকে এগিয়ে নেওয়া যাবে, জনশক্তিটা কাজে লাগানো যাবে। আপনার এই যে বললেন যে নার্স যদি উচ্চশিক্ষিত করে মানে ট্রেনিং করে এদেরকে বিদেশে পাঠানোর প্রচুর চাহিদা আছে, কিন্তু বিদেশের মাটিতে আমাদের সৌদি আরবে প্রচুর নার্স এক সময় নিত, এবং আমেরিকাতে আমাদের বাংলাদেশ থেকে যদি ওই মানে আপনার ওরকম মানে কিরকম বলে যে যে কোনো রকম পাস করছে এরকম না, তারা যদি ভালোভাবে মেধাবী নার্স তৈরি করে ডাক্তার তৈরি করে আমরা যদি বা অন্য অন্য সেক্টরেও যে এদেরকে যদি করে আমরা বিদেশে এদেরকে পাঠাতে পারি, প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা। শেষ কথা কি বলবেন? আর সবশেষ কথা হলো যে বাংলাদেশের জনগোষ্ঠী যে আছে টোটাল জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। তাইলে এই আমাদের জনগোষ্ঠীকে যদি কাজে লাগানো যায় তাইলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না, এগিয়ে যাবে এবং একটা সুন্দর বাংলাদেশ আমরা এই জাতীয় উপহার পাবে বলে আমি মনে করি। ধন্যবাদ জনাব রাশিদুল হক এবং অধ্যাপক ডক্টর হাসনাত আলী, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক আজ এখানে শেষ করছে। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।